যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। একটা পোস্ট দিয়েছিলাম যে শোনায় আপনাদের কি পোস্ট দিয়েছিলাম। 1 ঘন্টা আগে পোস্ট দিয়েছিলাম, কয়েক ঘন্টা আগে পোস্ট দিয়েছিলাম। খুব শীঘ্রই মধ্যপ্রাচ্য খুব শীঘ্রই 3 ঘন্টা আগে পোস্ট দিয়েছিলাম যে খুব শীঘ্রই মধ্যপ্রাচ্য আরেকটি বড় যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে। বলার অপেক্ষা রাখে না দেশ দুটি, ইরান আমেরিকা। সাথে অনিবার্যভাবে ইসরায়েল চলে আসবে। কেন যেন মনে হচ্ছে ইরানের পর পারানে কিছু ত্রুটি বিচ্ছুত ছিল, ইরানের পর আরো কোনো দেশে ওথাল পাথাল শুরু হবে। দুপুরে একটা আমার ইউটিউব চ্যানেলে এসে লাইভে কথা বলবো। মানে অদ্ভুত ব্যাপার। এটা আমি পড়ে দিয়েছি 3 ঘন্টা আগে। 3 ঘন্টা না যেতেই আমার এই প্রেডিকশন সত্য হয়ে গেল। এটা বেদনাদায়ক। অনেকেই লিখেছে যে আপনার এই প্রেডিকশন যেন সত্য না হয়, আপনার অনেক প্রেডিকশন সত্য, এটা যেন না হয়। আমি তাকে লিখেছিলাম যে অপ্রিয় হলেও এই প্রেডিকশনও সত্য হবে, কিন্তু আমিও চাই যে আমার এই প্রেডিকশন ভুল প্রমাণিত হোক। কারণ আমিও যুদ্ধ কামনা করি না, কারণ যুদ্ধ মানেই ভয়ঙ্কর ব্যাপার, যুদ্ধ মানেই ক্ষতি, যুদ্ধ মানেই মানুষের জীবন নাশ। তাই আমিও চাই না যে যুদ্ধ হোক, কিন্তু আমি বলেছিলাম যে অপ্রিয় হলেও সত্য, আমার এই কথাটা সত্য প্রমাণ হবে, এবং হয়ে গেছে। ও দুঃখিত, মানে আমার এখানে সাউন্ড ছিল না, আমি দুঃখিত। যেটা বলতেছিলাম যে আমার, আবার বলি 2-1 মিনিট, সেটা আবার বলি। কেন আমি সন্দেহ করলাম, আপনি দেখেন কেন সন্দেহ করেছি, কেন এটা বলেছি যে খুব শীঘ্রই মধ্যপ্রাচ্য একটি মুখোমুখি হতে যাচ্ছে। বলার অপেক্ষা রাখে না দুইটি দেশ, ইরান এবং আমেরিকার সাথে ইসরায়েল অনিবার্য জড়িত হয়ে যাবে, এবং মধ্যপ্রাচ্যে উথল পাথল শুরু হয়ে যাবে বিভিন্ন দেশে। দুপুরে একটা লাইভে আসবো, এটা আমি বলেছিলাম, কিন্তু 3টার আগেই, অর্থাৎ 3 ঘন্টা আগেই পোস্ট দিয়েছিলাম ঘুম থেকে উঠে। তো কেন দিয়েছিলাম, কারণ আমার বন্ধুরা চায়না থেকে ফোন করেছিল আমাকে যে চাইনিজ গভর্নমেন্ট তার দেশের জনগণ সরিয়ে নিচ্ছে। তখনই আমার সন্দেহ হয়ে যায় যে আক্রমণটা খুব শীঘ্রই হবে। আমি ধরে নিয়েছিলাম আজকে রাতে হবে। মানে আমি হয়তো এই যুদ্ধটা শুরু না হলে আপনাদের বলতাম যে আজকে ভোর রাতে হামলা হয়ে যাবে, কিন্তু দিনের বাংলাদেশ সময় 11:30টায় হামলা হবে, এটা আমি অনুমান করতে পারি নাই। আমি অনুমান করেছিলাম রাতে হবে, মানে ধরেই নিয়েছিলাম যে আজকে সন্ধ্যা বা রাতে হামলা শুরু হয়ে যাবে। সম্ভবত ওদের দেশে এখন রাত বা সন্ধ্যা, এই জন্য বোধহয় শুরু করে দিয়েছে। ঠিক আছে, সম্ভবত ওদের দেশে এখন রাত, যাই হোক আমার এখন খেয়াল নেই। এটা হবে, এটা এরকম হওয়ারই কথা ছিল, কারণ আপনি এই যুদ্ধটা অনিবার্য, মুখোমুখি তারা হবেই, হওয়ারই কথা। আপনি ঠেকাবেন কিভাবে? কারণ এই যুদ্ধটা কেন হবে, কারণ এইখানে যে শুধু দুঃখিত, আসলে পুরো সেটিং ঠিক না থাকলে, মানে আমার তো স্টুডিও নাই, যার জন্য অনেক সমস্যার সৃষ্টি হয়, আপনারা বুঝতে পারতেছেন। আমার করতে হলো, যেটা বলতেছিলাম যে
এটা হবেই, কারণ এখানে একই সাথে ধর্ম, একই সাথে সাম্রাজ্যবাদ, একই সাথে অর্থনীতি, একই সাথে অস্ত্রের পরীক্ষা। এই যুদ্ধ অনিবার্য। আর এই যুদ্ধে, আর এই দেখেন যেগুলো বললাম, অস্ত্রের পরীক্ষা, যুদ্ধের অনুশীলন, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, সবগুলো একসাথে। এই যুদ্ধটা তো অনিবার্য, এর চেয়ে আর ভালো জায়গা তো নাই। আপনি যদি বাংলাদেশে যুদ্ধ করেন, এখানে রাজনীতি আছে, অর্থ আছে, কিন্তু ধর্ম নাই। কিন্তু এখানে সরাসরি ধর্মের সংঘাত, অর্থনৈতিক সংঘাত, সাম্রাজ্যবাদের পরীক্ষা, একে অপরের শক্তি পরীক্ষা। যেদিন মাদুরোকে ধরে নিয়ে গেছে ভেনেজুয়েলা থেকে, তখন আমি নিশ্চিত হয়ে গেছিলাম ইরান হামলা করবেই। কারণ বড় ছোট ছোট বিপদ বড় বড় বিপদের লক্ষণ। এটা আমাদের এই অনুমানটা কেমনে করলাম? বই পড়েন না? এই অনুমানটা কেমনে করলাম? আমি বিরাট বড় পণ্ডিত, সারাদিন বই পড়ি তার জন্য না, পত্রিকা পড়ি তার জন্য না। এটা আমি গ্রামের একেবারে অজপাড়াগার আমার গ্রামের মুরব্বীদের কথা, অশিক্ষিত, যারা জীবনে স্কুলে যায় নাই, বই জীবনে পড়তে পারে নাই, পড়ো নাই, পড়ার প্রয়োজনীয় তো মনে করে নাই। কেউ আছে শখ করে বই পড়তে যায়, স্কুলে যায় নাই, কোনোদিন স্কুলে যায় নাই। যেমন আমার মামা কোনোদিন স্কুলে যায় নাই। কেন? কারণ স্কুলে যায় কি হবে? তার তো বাপের তো সম্পত্তির অভাব ছিল না, কিন্তু স্কুলে যায় নাই। এরকম বহু মানুষ স্কুলে যায় নাই। তো এরকম গ্রামের একেবারেই মুরব্বী, আমার বাপের চেয়েও যারা বড়, তাদের কাছে শুনতাম যে শোন, যখন কোনো ছোট ছোট বিপদ কিন্তু বড় বিপদের আলামত, লক্ষণ। তো যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে, আমি ধরে নিয়েছি যে যুদ্ধ নিবার্য। অনেকেই বলেছে ইরানে হামলা হবে না, ইরানকে দেখে আমেরিকা একেবারে পেট খারাপ, ডায়রিয়া হয়ে যাবে। ভারতের অনেক বিশেষজ্ঞ টিভিতে এসে বলতেছে। কিন্তু আমি তো বিষয়টা অনুমান আগেই করে রেখেছি, যেদিন ইরানকে ধরবে কিছুই হবে না। ইসরায়েল এবার সরাসরি আক্রমণ করেছে, সরাসরি আক্রমণ করেছে। কি হয়েছে? একটা টু শব্দটি করবে না। কেউ না, কেউ যাক, কেউ ইসরায়েলের পক্ষে নিয়ে মারামারি করুক দেখি, ইরানের পক্ষে নিয়ে ফাইট করতে যাক, কার কত মুরদ, সরাসরি বলুক আমেরিকা ইসরায়েলের পক্ষে যুদ্ধ ঘোষণা করেছে, রাইট? আপনি ইরানের পক্ষে নিয়ে যুদ্ধ ঘোষণা করেন, কার কত মুরদ একটু দেখতে চাই। আমি বলেছিলাম ইরান কাউকে সঙ্গে মাদুর সঙ্গে হিসেবে পাইছে, ওই সিংকুবামদের মিছিলে আমেরিকার কিছু যায় আসে না। সিংকুবামদের মিছিল ওই একটা উপজেলার, সরিষাবাড়ি নামে একটা উপজেলা আছে আমাদের, বা মধুপুর যান, বা ইসলামপুর যান, বা অন্য যান, যে আপনি যে কোনো উপজেলায় যান, ঠিক আছে, যে কোনো জায়গায় যান, কাপাসিয়া যান, এরকম উপজেলার একটা যে শক্তি আছে, সারা বাংলাদেশের সিংকুবামের অতটুকু শক্তি নাই, সাহস নেই, ভুলে লাভ আছে। এরা কিছুই করতে পারবে না, আর তো রাষ্ট্র ঠেকাবে এরা। মসজিদের খাদেমের চাইতে বাংলাদেশের বুদ্ধিজীবীদের গুরুত্ব এবং ক্ষমতা কম, এটা আপনি জানেন। বরং বাংলাদেশে ইউটিউবার আছেন আসাদ নূর, এদের ক্ষমতা বেশি একটা বুদ্ধিজীবীর চাইতে, তার সমাজে প্রভাব পড়ে। আসিফ মহিউদ্দিনের কথা বেশি প্রভাব পড়ে বাংলাদেশের ওই বালছাল বুদ্ধিজীবীর চাইতে। কারণ বুদ্ধিজীবীরা ফ্রডের কোনো কাজই নেই, কোনো কাজ করতে পারে না। আগে ছিল, আগে যখন বিবৃতি দিত না 10 জন বুদ্ধিজীবী, এর সাদের আমলও যখন বুদ্ধিজীবীরা বিবৃতি দিত, বাংলাদেশের সরকার কেঁপে উঠতো, সেনাবাহিনী কেঁপে উঠতো, ভয়ে থাকতো। কিন্তু এখন এগুলো 5 পয়সার দাম নাই এদের, এই সকল বুদ্ধিজীবীদের। কারণ সব দালাল, সব হলো সুবিধাবাদী, তাদের কোনো দাম নাই। যেটা বলতেছিলাম, যুদ্ধ হবে। ওই যে বললাম, মুরব্বীরা বলেছে যে ছোট ছোট বিপদ কিন্তু বড় বিপদের আলামত। যখন মাদুরোকে ধরে নিয়ে গেছে, এটা কিন্তু একটা ইশারা ছিল অনেকের প্রতি, যে সুদূরবুদুর করে না আমেরিকার সাথে এইভাবে ধরে নিয়ে যান। এখন মাদুরোকে ধরে নেওয়া যাওয়ার ন্যায় অন্যায় সেটা আলাদা বিতর্ক। আমি বলছি যুদ্ধ হবেই, যুদ্ধ হওয়ারই কথা, এখানে তো হবেই। আপনি ইসরায়েলকে কেন পয়দা করা হয়েছে, পাকিস্তানকে কেন পয়দা করা হয়েছে? এগুলো তো যুদ্ধের জন্য এদের পয়দা করে, হবেই, যুদ্ধ হবেই। আচ্ছা, এখন তো শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ, আমাকে বলবেন, এখন তো শোনা যাচ্ছে আশা করি। আচ্ছা, এখন আমাকে শুনতে পাচ্ছেন? কেউ একটু কমেন্টস করবেন। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন, কেউ একটু কমেন্টস করেন আমাকে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, ধন্যবাদ, মন্তব্য করছেন। যেটা বলতেছিলাম, এই যুদ্ধটা হবে অর্থনীতির জন্য। এই যুদ্ধ হবে, ইসরায়েল একটা গ্রেটার ইসরায়েল করার তার স্বপ্ন আছে, এবং সেটা সে করবে। আপনি ঠেকাতে পারবেন না, আপনি ঠেকাতে পারবেন না। আপনি যত কিছুই করেন, যত কথাই বলেন, আপনি ঠেকাইতে পারবেন না। গ্রেটার ইসরায়েল সেটা হবেই। এখন সেটা ন্যায় অন্যায় সেটা আলাদা বিষয়, ন্যায় অন্যায় আলাদা বিষয়। এটা হবে, আপনি ঠেকাইতে পারবেন না। কারণ এটা ঠেকাইতে গেলে আপনার যে মেধা, আপনার যে যোগ্যতা, আপনার যে বুদ্ধি, সেটা তো নাই, সহনশীলতা নাই। আপনার ভবিষ্যৎ লক্ষ্য কি?
আর আপনি কিভাবে ঠেকাবেন? এখন বলবেন যে গ্রেটার ইসরায়েল গড়ার স্বপ্ন, এটা তো ঠিক না। তা আপনি যখন বলবেন সারা পৃথিবীতে ইসলাম কায়েম করবেন, গজাতুল হিন্দ করবেন, সারা পৃথিবীতে খিলাফত বানাবেন, আপনি বাংলাদেশের মামুনুলের মতো লিল্লা ঘরেরা খিলাফত করার স্বপ্ন দেখে, তা মামুনুলেরা যদি সারা দুনিয়াতে খেলাফতের স্বপ্ন দেখে, তো ইসরায়েলের মতো রাষ্ট্র ইহুদি হলেও তাদের কেন স্বপ্ন থাকবে না? তাদের জ্ঞান, বুদ্ধি, চেহারা, সুরাত, অর্থ, বিদ্যা, বুদ্ধি কোথায় এরা পিছিয়ে আছে? কোন জায়গায় পিছিয়ে আছে? তো এরা কেন স্বপ্ন দেখবে না? আপনি যদি মামুনুল মাদ্রাসা দিয়ে কয়টা লিল্লা ঘর পোলাপান নিয়ে ওই কয়টা বলৎকারী সেন্টার খুলে যদি বিশ্ব দখল করার চিন্তা করে, তাহলে ইসরায়েল কেন করবে না? আবার বলছি, আমি তার সাথে একমত কিনা, ভুল শুদ্ধ কিনা সেই আলোচনায় যাচ্ছি না। আমি আপনাকে রিয়ালিটিটা বলছি, তারা তো স্বপ্ন দেখবেই, দেখতেই পারে বিশ্ব জয়ের। ইসরায়েল পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত জাতি, সেই কথা তো আপনারা বলেন। হাজার হাজার বছর সে নির্যাতিত হয়েছে, তাকে ধ্বংস করা যায় নাই। এখন এমনকি তারা এখন একেবারে আরবদের বুকের ভিতরে গিয়ে বাসা বাঁধছে, মৌমাছির মতো। যে আমাদের অঞ্চলে দেখবেন ভেঙ্গুলিয়ার বাসা হয়, মৌমাছির সাথে ভেঙ্গুলিয়া কিন্তু মারাত্মক। মানে মৌমাছির চাক ভাঙতে যায়, কিন্তু কিন্তু হাইপ ভাঙতে যায়, কিন্তু কেউ ভেঙ্গুলের বাক্স ভাঙতে যায় না, মানে যে কলসির মতো যেটা, তখন কিন্তু যায় না ভয়ে। তো এটা ভেঙ্গুলের বাসা, আমাদের হলো বাহা, ভেঙ্গুলের বাসা করেছে ইসরায়েল। আপনি সরাইতে পারবেন না, চাইলেও পারবেন না। যখন আমেরিকার ইশারা, আচ্ছা আমেরিকার ইশারায় যখন আফগানিস্তান হামলা করছে, আপনি তো নীরব। এবার দেখুন মিছিল করবে, এবার দেখুন সিংহরা মিছিল শুরু করে, ইরানে হামলা কেন মিছিল শুরু, কিন্তু আফগানিস্তানে যে হামলা করছে এটা নাকি কেউ কিন্তু মিছিল করে, টু শব্দটি করে নাই, একটা বদবাইও ত্যাগ করে নাই। দেখবেন চিৎকার চেঁচামেচি করবে। এই হামলাটা অনিবার্য ছিল, বরং আরো আগে হওয়ার কথা ছিল, বরং দেরি হয়ে গেছে বিভিন্ন কারণে। তারা সবাইকে যে পাকিস্তানকে ব্যস্ত রেখেছে আফগানিস্তান, এটা বুঝলেন? যেদিন পাকিস্তান যেদিন সৌদি আরবের সাথে সামরিক চুক্তি করে, আমি তখনই ধরে নিয়েছি মধ্যপ্রাচ্যে গেম হবে। শুধু মাদুরের কারণে না, তখনই বুঝতে পারছি যে পাকিস্তানকে একটা ফ্রেমের মধ্যে আটকায় দিল, মানে একটা তার জন্য একটা সাপের বাক্স বানাইলো ছোট, ওই বাক্সের মধ্যে আবার কিছু ছোট ছোট ঘরসার মধ্যে পাকিস্তানকে বন্দি করে ফেললো। আসিফ মনিরকে যেদিন চা খাওয়াইছে, সেদিনই বুঝে ফেলেছি আমেরিকার বড় গেম আছে। এটা তো পরিষ্কার। কামলারে যখন আপনি আপনার বেডে বসায় চা খাওয়াবেন, তখন বুঝতে হবে আপনি বাগে আছেন, একটু বিপদে আছেন, যেটা এই কামলা ছাড়া হবে না। নইলে কামলারে কোনোদিন ওই যে আপনার বাড়ির কাজ করে তারা আপনি বিছানাতে বসাবেন না। বক্তব্য পরিষ্কার। আসিফ মনিরে যখন ডাইকে নিয়ে গেছে আমেরিকা, চা খাওয়াইছে ভারতের সাথে পাল্লা দিয়ে, তখন আমি বুঝে ফেলেছি দালমেগুজ কালা হায়, অনেক কিছু যোগ করবেন। বরং হামলাটা দেরিতে হলো, এই যে ইসরায়েল হামলা। এখন দেখি নিউজগুলো কি লিখেছে। আমি যথারীতি আগে আপনাদের আমি বাংলা পরে শোনাই, আগে হিন্দি নিউজগুলো আগে শোনাই দিই, হিন্দি নিউজগুলো কি বলছে। হিন্দি নিউজগুলো বলছে, আবারও প্রথমে কোনটা থেকে শোনাবো? দৈনিক জাগরণ, এটা হচ্ছে হিন্দি দৈনিক জাগরণ থেকে। হিন্দি দৈনিক জাগরণ শিরোনাম করেছে दैनिक जागरण शिरोनाम करेছে अमेरिका इजराइल का ईरान पर हमला, खमेनाई के ऑफिस के पास दागी मिसाइल, तेहरान में धमाके की आवाज। কি আছে দেখি। হ্যাঁ, ডিজিটাল ডেস্ক নয় দিল্লি, এটা বলি আবার, পত্রিকার নাম হচ্ছে दैनिक जागरण, हिंदी दैनिक। इजराइल ने अमेरिका की मदद से ईरान पर हमला कर दिया। एपी के रिपोर्ट के मुताबिक सेंट्रल तेहरान का धमाकों की आवाज सुनाई गई। पहला हमला सुप्रीम लीडर आयतुल्लाह अली खमीनाई के ऑफिस के पास हुआ। सुप्रीम लीडर खमीनाई के हमले में पहले ही सुरक्षित जगह भेज दिया गया। तेहरान में कि मेहराबाद एयरपोर्ट पर हमले की आवाज सुनी गई। ईरान पर हमला करने के बाद इजराइल ने अपने लोगों के लिए एडवाइस जारी कर दी और सुरक्षित जगह पर रहने की अपील की है। कर्मचारियों को शेल्टर में जाने के लिए कहा गया है। ईरान में
ईरान में 30 जगह पर इजराइल का हमला। इजराइल के रक्षा मंत्री ने जानकारी देते हुए कहा, इजराइल ने ईरान के खिलाफ एक प्रिवेंटिव मिसाइल हमला किया है। ईरान में राष्ट्रपति भवन को निशाना बनाया गया। इसके साथ ही कई मंत्रालय के भवन पर हमला हुए है। इजराइल ने ईरान की खुफिया एजेंसी के दफ्तर पर निशाना साधा है। इजराइल ने ईरान में करीब 30 ठिकाना पर हमला किया। इजराइल ने सेना ने कहा कि उसने देश भर के इलाका में एयर रेड सायरन बजा दिया है ताकि जनता को आवाजी कार्रवाई से गल। तारपर कि इजराइल ने जारी किया अलर्ट। अच्छा এটা গেল। তারপরে কি ईरान ने बंद कर दिया एयर स्पेस। इजरायली हमले के बाद देखते हुए ईरान ने भी एयर स्पेस बंद कर दिया है। इजराइल को धमाके में ईरान में दहशत का माहौल है। अच्छा तारपर देखिए। अच्छा এটা শর্ট নিউজ কেন তো। আচ্ছা দেখি আরো। देखिए। আচ্ছা দেখি এটা গেল। এবার অমর উজালা কি বলে দেখি। এই যে অমর উজালা এটা শোনাচ্ছি আপনাদের। অমর উজালা থেকে এটা অমর উজালা আরেক নিউজ পেপার হিंदी। अमर उजाला। इजराइल अमेरिका का ईरान पर हमला। खमेनाई की ठिकाना में सैन्य ठिकानों तक कब कौन सी जगह बनी निशाना। 5 बिंदु माने 5 पर्व। ईरान पर इजराइल और अमेरिका ने साझा हमला कर दिया। माने साझा ने सरासरि हमला कर दिया। इजरायली अधिकारी को कहना है कि उसकी तरफ से बोला यह हमला ईरान को नेस्त नाबूद करने के लिए किया गया है। जिन जगह पर हमला हुए है उनमें शीर्ष नेताओं से लेकर अहम सैन्य ठिकाने शामिल है। सब जगह बड़ बड़ नेता सह जे कोनो बड़ बड़ गुरुत्वपूर्ण सैनिक समाधारी আছে সবার উপরে এটা একবার हमला করবে। इजराइल और अमेरिका की ईरान पर सामूहिक हमला बोला है। पहले इजराइल के रक्षा मंत्री और फिर अगला रक्षा मामला में सूत्रों ने यही बात पुष्टि की। सामने आया है कि हमले की शुरुआत इजराइल की तरफ से हुई है। देखिए ईरान पर कहाँ हमला हुआ हमला। द न्यूयॉर्क टाइम्स को रिपोर्ट के मुताबिक हमले के तेहरान और आसपास के क्षेत्रों में केंद्रित रखा गया है। ईरानी अखबार शार्क के मुताबिक ईरान के सुप्रीम लीडर आयतुल्ला अली खमेनाई के ठिकाना के पास धमाका हुआ। इसके अलावा ईरान में स्थित राष्ट्रपति के आवास और राष्ट्रीय सुरक्षा परिषद के दफ्तर के आसपास धमाके के बाद धुआं उठता देखा गया। बताया गया कि ईरान में तेहरान के अलावा 5 और शहर पर हमला हुए। इनमें इस्फहान की करमनशाह और कराज लेतेस्तान पर हमला शामिल है। इसके अलावा ईरान के अर्धसैनिक बल ईरान रेवोल्यूशनरी गार्ड को खुफिया निर्देशालय पर भी हमला किया है। सवाल 3। इजराइल ईरान में अब तक क्या क्या कदम उठाए। इजराइल ने इन हमले के बाद इजराइल ने सबसे पहले आपातकालीन घोषित किया। ईरान की करे से इसी तरह ईरान भी अपने हवाई क्षेत्र बंद कर दिया। ताদের সকল एयरपोर्ट बंद कर दिए। पश्चिम एशिया से बाकी क्षेत्र में क्या हाल। कतर का मीडिया पोर्टल अल जजीरा के मुताबिक कतर में स्थित अमेरिका दूतावास ने अपने सभी कर्मचारी के लिए रेड अलर्ट जारी किया है और उन्हें सुरक्षित ठिकाना पर जाने के लिए कहा गया। दूसरी तरफ ईरान ने भी हमले के मद्देनजर अपने एयरबेस को बंद कर दिया। सवाल 5। ईरान पर हमले से पहले क्या घटनाक्रम हुआ। अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप के खास दोस्त स्टीव विटकॉफ और उनके दामाद जेरेड कुशनर गुरुवार को ईरानी अधिकारियों से बातचीत के लिए जेनेवा में मिले थे।
हालांकि इस बातचीत का कोई ठोस परिणाम नहीं निकला, जिसके बाद अमेरिका राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने कहा कि वह ईरान के परमाणु कार्यक्रम पर बातचीत से खुश नहीं है। उन्होंने शुक्रवार सुबह कहा था कि ईरान पर सैन्य हमले के लेकर उन्होंने फैसला नहीं किया। शनिवार सुबह अमेरिका ने ईरान के खिलाफ एक और कदम उठाए हुए इसे लोगों को अवैध तरह हिरासत में रखने वाला देश करार दिया है। इसके बाद सामने आया कि मार्को रूबियो अगले हफ्ते इजराइल का दौरा कर सकते हैं। আপনাদের বলেছিলাম কিনা যে যখন হামলা হবে টু শব্দটি কেউ করবে না, চুঁচা করবে না। মধ্যপ্রাচ্য চুঁচা করেছে? পাকিস্তান কোনো বিবৃতি দিছে, নিন্দা জানাইছে? জানা নাই, জানাবেও না। বরং এই ইরানে যদি তেরিবেরি করে, মানে সোজা ভাষায় বলে সুদূর বুদুর করে, ইরান যদি বেশি ঝামেলা করে, আফগানিস্তানে যে হামলা করছে ওই হামলাটা ইরানের উপরে করবে এই পাকিস্তান। লিখে রাখেন আপনি আমার কথা, লিখে রাখেন। ইরান যদি পাল্টা কোনো কিছু করার চেষ্টা করে, অর্থাৎ আমেরিকা যদি দেখে যে বিপদে পড়ে গেছে, মানে যুদ্ধের কি হবে কেউ তো জানে না। ধরে নিলাম আমেরিকার পাল্টা আক্রমণ চালালো ইরান, বা বিভিন্ন এয়ারবেজে বা আমেরিকান ঘাঁটিতে আমরা আক্রমণ করলো, মিডল ইস্টে হরমুজ প্রণালী দখল করতে গেল, ইসরায়েলে হামলা করলো, তখন দেখবেন ইরানকে দিয়ে হামলা করা হবে। লিখে রাখেন এই কথা আমার। যদি করে, আমি জানি কিছুই করতে পারি, ইরানের কোনো ক্ষমতাই নেই। আপনাদের বারবার বলি ওই যে বোমা টোমা, পারমাণবিক বোমা, হ্যান তাহলে কিচ্ছু না, বোগাস। ইরাকের বেলা কি হয়েছে? ইরাকের বেলা এগুলো বলছে না যে এগুলো আসলে কিছুই নাই, ইরানে আসলে কিচ্ছু নাই ভাই, নিশ্চিত থাকেন ইরানে কোনো কিছুই নেই। এগুলো হয়তো এগুলো এমনি ভয় দেখানো, ভয় দেখে। আমাকে একবার না আক্রমণ করছিল অনেক লোকে, আমি তো তাদের সাথে আমার ঝগড়া হয়েছিল, মারামারি হয়েছিল। আমার এক বন্ধুর জন্য, আমার জন্য না, আমার এক বন্ধুর জন্য মারামারি করেছিলাম। মারামারি করার পর হঠাৎ করে দেখি তারা 40-50 জন লোক আমার সামনে, আমার প্রতিপক্ষ। আমি ভয়ে হাত পা কাঁপতেছিল। আমার এক ভাতিজা ছিল, ওর নাম ফারুক। আমার ভাতিজা বললো, চাচা সর্বনাশ। কি যে ডাইনি দেখো, তাকায় দেখি যে 40-50 জন লোক, তারা আমরা চাচা ভাতিজা, আর কেউই নেই। আমার ভাতিজা কি বলছে জানেন? চাচা ভয় পাওয়া যাবো না, সোজা সিনা টান করে দাঁড়ায় থাকো, দেখো কিছুই হবো না, আর যদি দৌড়টা দাও তাহলে কিন্তু চাচা ভাইসে দুইজনে মারা যাবো। আমি তখন কি করলাম জানেন? একেবারে মানে আমি দৌড়াই যে পালাবো সেই জায়গাও আমার তখন ছিল না, এমন ভাবে মুখোমুখি গলির ভিতরে চলে আসছে 40-50 জন। আমি সোজা দাঁড়াইছিলাম, আমরা দুই চাচা ভাতিজা, হাত পা কিন্তু কাঁপতেছিল ভিতরে ভিতরে, ভর্তা বানাই ফেলতো। কিন্তু আমাদের চাচা যে দেখে আস্তে করে 40-50 জন দেখি থেমে দাঁড়াই গেল। আস্তে আস্তে ওরা থেমে গেল, আমরা আস্তে আস্তে চলে আসলাম। তো ইরান ওই ভয়টা দেখাতে চাইছিল। আমেরিকা আসলে কিছুই নেই আমাদের হাতে, তারা ভেবেছিল আমাদের কাছে অনেক কিছু আছে, কিন্তু আমাদের কাছে একটা বলাকা ব্লেডও ছিল না, আমাদের কাছে একটা মেসের কাঠিও ছিল না, আমাদের কাছে একটা মাটির ঢেল আছে। খালি হাতে দুইজন দাঁড়াইছিলাম। আমি তো টেরি পাইনি, আমার ভাতিজা টেরি পেয়েছিল। মানে যদি আক্রমণ, আমি যদি ঘুরে না দাঁড়াতাম আমাদের মেরে ফেলতো। তো ইরানের এরকম একটা ভয় দেখাইছে, আসলে কিছুই নেই ইরানের কাছে। ওই যে আপনারা বলেন না ইরানের কাছে ইয়ে আছে, শুনেন, কারো যদি মুরত থাকে না সাথে সাথে দেখায় দেয়। আর আমেরিকা এখন বলো না আমেরিকা কেন আক্রমণ করলো না? আমেরিকার একটা পলিসি, আমেরিকার পলিসি হলো সে প্রথমে তার শত্রুকে না খাইয়ে রাখবে, দুর্বল করবে। যেমন বাংলাদেশকে কি করেছিল 74 সালে? না খেলে দুর্ভিক্ষ বানাই দিয়েছিল। বুঝতে পারছেন? ওই দুর্ভিক্ষ ছিল আমেরিকার 71-এর প্রতিশোধ। আপনারা তো এগুলো তো হিসাব করেন না। এগুলো ছিল 71-এর যে দুর্ভিক্ষটা, বঙ্গবন্ধু সরকারের উপরে যে দুর্ভিক্ষটা লাগে, এবং তারপরে দেখেন বঙ্গবন্ধু মারা যায়। আগে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। এই দুর্ভিক্ষের সাথে কিন্তু বঙ্গবন্ধু হত্যার সম্পর্ক আছে। এগুলো হলো রাজনীতি। আমেরিকা খুবই কৌশলী। তারা দেখেন, ওই যে অনেকেই বলেন যে একটা মাত্র তাদের ভুল হয়েছিল, পাশে গান বাজতেছিল তাই একটু অফ করে দিয়েছিলাম। যেটা বলতেছিলাম যে আমেরিকার পলিসি ছিল প্রথমে প্রতিপক্ষকে দুর্বল করা। আপনি দেখেন ইরানের ডলারের অবস্থা কি ভয়, ইরানের রিয়ালের ওদের মুদ্রার অবস্থা কি, একেবারে ভয়ঙ্কর, একেবারে খারাপ অবস্থা। ইরানের অর্থনীতি কি ধ্বংস। শেষে একটা বড় শক্তি ছিল ভারত, তার কাছ থেকে তেল আনতো, সেটা বন্ধ করে দিয়েছে। তারপরে কি করলো? সেখানে এই যে একটা আন্দোলন হলো, 50,000-60,000, কারো কারো মতে একজন জেনারেলের মুখে শুনেছি আমি, ইরানি জেনারেল যিনি দেশের বাইরে থাকেন, তিনি বলেছেন যে সেখানে কমপক্ষে 80,000 মানুষ মেরে ফেলছে। এখন যে কোনো মুহূর্তে এই হামলাটা করেছে, আর জানে যে এখন হামলা করলে ইরান দাঁড়াইতে পারবে না। কারণ আমেরিকা হলো সেই যোদ্ধা যে নিজে মারতে আসে, মরতে যায় না। আমেরিকার পলিসি দেখবেন, যখন দেখবেন মরার মতো সে চলে যাবে, বিপজ্জনক হলে সে চলে যাবে।
সে সাধারণত যায় না, একবারই জীবনে ভিয়েতনামে গেরাগলে পড়েছিল, তাছাড়া কোথায় সে গেরাগলে পড়েছে? সে তার লক্ষ্যে স্থির ছিল এবং সে সফল হয়েছে এবং হবে, কারণ তাদের পলিসি এরকম, শত্রুকে আগে অর্থনৈতিকভাবে দুর্বল করো, না খাইয়ে রাখো, সামরিকভাবে দুর্বল করো করো এবং জনরোষ সৃষ্টি করো, তারপর সেখানে আক্রমণ করো। ইরানে যে এখন হামলা, ইরানের সরকার যত না ইসরায়েল এবং আমেরিকার হামলায় ভীত সন্ত্রস্ত এবং অস্থির থাকবে, তার চেয়ে বেশি অস্থির থাকবে ইরানের সাধারণ জনগণের কারণে, কারণ তারা এখন খোমেনির উপরে প্রতিশোধ নিবে। 30 জায়গায় হামলা হয়েছে, ইরান কয় জায়গায় হামলা করছে আমি এখনো জানি না, দেখি সর্বশেষ কোনো খবর টবর দেখি আছে কি। কিন্তু বাংলাদেশের পত্রিকায় পাবেন কি, যে বাংলাদেশের পত্রিকায় পাবেন যে শেষ, আমেরিকা শেষ, ইসরায়েল শেষ, একেবারেই শেষ, সব সময় দেখবেন এটা বলবে তারা শেষ হয়ে গেছে। দেখবেন আপনি, দেখি বাংলাদেশের খবরে কি বলছে, বাংলাদেশের কোনো খবর নাই। এই যে ইসরায়েলের হামলার লক্ষ্যে খোমেনি কার্যালয়, যা এক ডেইলি স্টারে দেখলাম, তারপরে কি আর আছে, হুম হুম তো এই যে হামলা, এই হামলা কে যাবে? ইরান আর ইসরায়েল, ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানে হামলা করেছে। আপনারা এখন কেউ ইরানের পক্ষে গিয়ে কেউ দেখাক তো দেখি কার কত মুরত। এই যে আপনি আপনাদের বলেছি এর আগে, এই মাদুরোর পরে বলেছিলাম, মাদুরোকে ধরে নেবো, যে ইরানের উপর যেদিন হামলা হবে কেউ টু শব্দটি করবে না, কেউ না। ইরাকের বেলায় কত কথা শুনেছে, শেষ, আমেরিকা শেষ, ইসরায়েল উড়িয়ে দিবে, আমেরিকাকে উড়িয়ে দিবে, আমেরিকা ধ্বংস হয়ে যাবে। কোরআনের এই আয়াতে আছে, মৌলবীরা মোটামুটি মসজিদের মেম্বরে দাঁড়িয়ে কোরআনের আয়াত ধরে ধরে বলতো যে কোরআনের আয়াতে লেখা আছে 100 বছর পরে এটা হবে, 100 নবী বলে গেছে এটা হবে, কত কথা। এইবার আর একটু শুনতেছি না। আর এবার আসল কথায় আসি, কেন এই যুদ্ধে ইরান চূড়ান্ত ভাবে হারবে? কারণ মধ্যপ্রাচ্যে কোনো মুসলিম দেশ তার পক্ষে নাই, সেখানে 21টি আরো মুসলিম রাষ্ট্র আছে, একটা রাষ্ট্র ইরানের পক্ষে থাকবে না, ভুলেও না। এমনকি যে খোদ পাকিস্তান দেখেন না, এই পাকিস্তানে লক্ষ লক্ষ মানুষ, 10 লাখ 15 লাখ লোক একসাথে মিছিল করে, শিয়ারা কাফের, শিয়ারা কাফের। আর সৌদি আরব কি, আপনি কি মনে করেছেন যে মধ্যপ্রাচ্যের নেতাদের কথা ছাড়া, আপনি মনে করেন জর্ডান, দুবাই, কুয়েত, কাতার, মিশর, এদের সাথে আলোচনা ছাড়া এখানে হামলা হয়েছে? আপনারা একটা বিশ্বাস করেন? এটা আপনি বিশ্বাস করেন? ধরেন আপনার ওইখানে আপনার জ্ঞাতি গোষ্ঠী মিলে 22 জন লোক থাকেন, ওই মধ্যপ্রাচ্যে টোটাল 22টা দেশ, তার মধ্যে ইরানকে মধ্যপ্রাচ্য বলা হয় না, 21টাকে বলা হয়, ধরে নিলাম 22টা, যেমন মিশরকে মধ্যপ্রাচ্য বলা হয় না। 21-22টা দেশ একসাথে, মনে করেন আপনার 21-22 ভাই, নির্দিষ্ট একটা ভাইয়ের বাড়িতে হামলা হইলো, আশেপাশে ভাইদের কথা ছাড়া সম্ভব? আপনি বলেন সম্ভব কিনা? কোনোদিনই সম্ভব না। এটা কমন সেন্সে কেন আপনাদের আসে না? আমি বারবার বলেছি যে ইসরায়েলের সাথে সৌদি আরবের, এই কথা বলার জন্য আজকে থেকে 25 বছর আগে আমি আমার এলাকায় দৌড়ে নিয়ে গেছি, যখন আমি বলেছিলাম যে সৌদি আরব আর ইসরায়েল তো ভিতরে ভিতরে তারা বন্ধু, এই কথা বলার কারণে আমার এলাকার লোক দৌড়াইছে, মুরব্বীরা, হ্যাঁ মুরব্বীরা আমার মারছে, আর এলাকার লোকজন আমার দৌড়াইছে, মুরব্বীরা থাপ্পড় মারবে, এগুলো কি সৌদি আরবের পক্ষে থাকবে? কিন্তু এগুলো তো তারা তো এগুলো ঘাটে না, আবেগ দিয়ে কথা বলে। এখন কিন্তু আবার তারা কিছুটা সৌদি আরবের বিরুদ্ধে। যাই হোক, কিছু কমেন্টস পড়ি দেখি। হ্যাঁ, বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের খবর বাদ দিয়ে আপনার কাছে, হ্যাঁ কি, আমি আপনার কথা বুঝি নাই। হ্যাঁ, ইরান জিন্দাবাদ করছেন, ইরান পায়ন্দাবাদ করে দিবে। ভালোবাসা নেবেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, ধন্যবাদ। আল্লাহ আমেরিকার শেষ করে, তাহলে ভিসা কই পাবেন? আল্লাহ যে আমেরিকা শেষ করবো, আপনাদের বাংলাদেশে যেগুলো আছে এগুলো কই যাবো তখন? আমেরিকা শেষ হইলে ভিসা কে চাবে? এগুলো দেখছি আমি, দোয়া পর্যন্ত থাকে, দোয়া করতে থাকেন। আল্লাহ না আমেরিকার পক্ষে, আল্লাহ কোনো সব দুর্বলের পক্ষে থাকে নাই, কোনোদিনই থাকে নাই, আমরা দেখি নাই। হরি সাহেবের রাজনৈতিক বিশ্লেষণ আমার ভালো লাগে, যেভাবে অনেকটাই মিলে যায়। জি, এই তো 3 ঘন্টা আগে বলছি। হ্যাঁ, ওই ভাই হিন্দি পড়লেন না নাকি ইংরেজি? ইংরেজি হিন্দি পড়বো কেন? হ্যাঁ, ইরান তো শেষ হবেই অবশ্যই। জি, বাংলাদেশের পক্ষে থাকলে বেশি ভালো থাকবে, গায়ে পড়ে ইন্ডিয়া, অন্যদের পক্ষে তো বিপক্ষে যাওয়ার দরকার নেই। তাহলে বাংলাদেশ বুঝি নেই কথা। বাংলাদেশের পক্ষে থাকলে, বাংলাদেশের পক্ষে থাকলে মানে বুঝি নেই কথাটা। খেলা শুরু আমেরিকার। জি, খেলা আগেই শুরু, এখন মাঠে মঞ্চায়ন করতেছে। আমি আবার এক মুসলিম ভাইকে বলেছিলাম, পাকিস্তান আর আফগানিস্তান যুদ্ধ চলছে, আমাকে বলে পাকিস্তান ভালো করেছে। ওই যে ভারতের সাথে এখন একটু প্রীতি আফগানিস্তানের,
এই জন্য বলেছে ভালো করেছে। আমার 85 বছর বাবা আপনার ফ্যান, ধন্যবাদ। তাকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায় দিবেন। আমরা লাল সালাম, জি লাল নীল বেনু এসকলা সব সালাম। ব্যারিস্টার ফোর্ট দেশি দখল করতে চাই, দেখি ব্যারিস্টার ফোর্ট কি দিল্লি ও ও তো কত কিছু দখল করে, ও যে এখন বেহেশতে দখল করবার যাবো সেই চিন্তা করে। ধন্যবাদ ফরিদ ভাই। হ্যাঁ ফরিদ ভাই, বাংলাদেশের মিডিয়া বলেছে আমেরিকা 3-4 দিন টিকবে ইরানের সাথে এই বিষয়ে। মানে কত বড়, মানে আপনার এই কথা সত্য কিনা যাই না, মানে কত বড় নির্বোধ হলে এই ধরনের কথা বলে যে ইসরায়েল আমেরিকা ইরানের সাথে 3 দিন টিকবে। ঠিক আছে, ইরান টিকতে পারবে না এবং অবশ্যই খোমেনি সরকারের পতন চাই, কারণ পৃথিবীতে এরা হচ্ছে আলট্রা ফ্যাসিস্ট একটা দল। আলট্রা ফ্যাসিস্টেরা এই মুহূর্তে ইরানের ক্ষমতায়, যেখানে মানুষের মানবাধিকার নেই, যেখানে মানুষের বাক স্বাধীনতা নেই, চলার বলার কাপড় পরার স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই। এইরকম একটা আলট্রা ফ্যাসিস্ট সরকার পৃথিবীর কোনো রাষ্ট্র থাকুক আমরা তা চাই না। এখন হ্যাঁ, তার পতনটা এখন আবার দেখবেন, বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকার উচ্ছেদ করছে তখন আমেরিকা খুব ভালো আছিল। আমেরিকা তখন একজনের শ্বশুর হয়ে গেছিল, কারো দুলাভাই হয়ে গেছিল। কিন্তু এখন দেখবেন আমেরিকা খুব খারাপ। এখন দেখবেন চিঙ্কুবাম আর মৌলবীদের কাছে, এখন মুসলমানদের বাঙ্গ মুসলমানদের কাছে আমেরিকান খুব খারাপ হয়ে যাবে। অবশ্য সবারই না, কারণ ইরান ধ্বংস এটা যখন ইরানে মেসাকার করে ফেলবে, আপনাকে এটাও বলে দেই, যখন ইরান তছনছ হয়ে যাবে, কিছু থাকবে না, তখন এই বাংলাদেশে মুসলমানরা কলাম লিখবে কি জানেন, বলবে ইরান তো মুসলমান না, ইরান তো হারামি। তারপর বলবে ইরানকে তৈরি করছিল এই মধ্যপ্রাচ্য ধ্বংস করার জন্য। এগুলা দেখবেন নতুন নতুন করে কিছু থিসিস নিয়ে আসবে। সিঙ্গুমামরা তাই বলে যে ইরান আর ইসরায়েল তো বন্ধু। যেমন কিছুদিন পরে বাংলাদেশের যে 5ই আগস্ট বলবে একদিন, যেটা তো ভারত করাইছে, পারলে তারা বলবে এটা শেখ হাসিনা নিজেই করাইছে। এরকম হিসাব করে কথা বলবে, আপনারা দেখতে পারবেন। তবে এই যে যুদ্ধটা শুরু হলো, এই যুদ্ধ আমাদের বহু মন্দ পরিস্থিতির মুখোমুখি করাবে। তৃতীয় বিশ্বের দেশগুলোর খাদ্যের দাম বেড়ে যাবে, পোশাকের দাম বেড়ে যাবে, ওষুধের দাম বেড়ে যাবে। যুদ্ধ মানেই খুন, হত্যা, মৃত্যু, আপদ বিপদ, না খেয়ে থাকা, দুর্ভিক্ষ, বহু কিছু। কিন্তু এই যুদ্ধগুলো পরিস্থিতির কারণেই ঘটে। এগুলোর জন্য দায়ী প্রত্যেক দেশের শাসক, প্রত্যেকেই। ইরানের জন্য কম দায়ী নয়, আমেরিকা তো দায়ী, ইসরায়েল দায়ী, ইরানও কম দায়ী নয়। আপনি দেখবেন যেখানে যেখানেই রাশিয়া এবং চায়নার বন্ধু, সেইখানে আমেরিকা তছনছ করে ফেলবে। মাদুরোকে দিয়ে শুরু করছে প্রকাশ্য, ইরানকে দিয়ে শেষ করলো। সবাইকে মেসেজ দিয়ে দিল যে চায়নার সাথে রাশিয়ার সাথে প্রীতি করলে এই পরিণতি হবে। কোথায় চায়না এখন? আমি বলেছিলাম না, অনেকে বলছে চায়না, ভারতেরই অনেক বিশেষজ্ঞ লাইভ টিভিতে এসে বলছে দেখছি, পাকিস্তানের বিশেষজ্ঞ যে চাইনিজ অস্ত্র আছে, তারপর রাশিয়ার অস্ত্র আছে, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, কিছুই হবে না। আমি এটা আগে বলেছি, এখনো বললাম, দেখবেন কিচ্ছু হবে না, কিছুই হবে না। ইসরায়েলের জায়গাতেই থাকবে, আমেরিকার জায়গাতেই থাকবে, খোমেনি শাসন থাকবে না। আমারও খুব স্বপ্ন ইরানে বেড়াইতে যাব। ইরানে যখন গণতান্ত্রিক পরিস্থিতি আসবে, আমার দেশেও যখন গণতান্ত্রিক পরিস্থিতি আসবে, ইরানেও আমি বেড়াইতে যাব, ঘুরতে যাব। কারণ ইরান সাহিত্যের দেশ, সংস্কৃতির দেশ, চারুকলার দেশ, শিল্পের দেশ, সঙ্গীতের দেশ, সভ্যতার দেশ। সেটাকে এই ইরানের এই খোমেনি শাসন, তথাকথিত ইসলামী শাসক, ইসলামী বিপ্লব করে তারা দেশটাকে এখানে বরবাদ করে দিয়েছে। দেশে অর্থনৈতিক বরবাদ করে দিয়েছে, দেশে মানবাধিকার ধ্বংস করে দিয়েছে, গণতান্ত্রিক অধিকার ধ্বংস করে দিয়েছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে তারা। এদের পতন হওয়া উচিত, কারণ এতদিন যারা টিকে ছিল এটাই বেশি। এই 80 সাল থেকে এখনো যে তারা আছে, এটা অনেক হয়ে গেছে। এরকম ফ্যাসিস্টরা এতদিন টিকে ছিল কিভাবে, এটা আমি বিস্মিত হয়ে যাই। এদের কপালে আরো শনি লাগছে কবে জানেন? যেদিন ওই যে 23 সালের 7 অক্টোবর নাকি কত তারিখে, যেদিন ইসরায়েলে হামলা করলো এই যে হামাসের আবাবিল পাখিরা, আমি তখনই বুঝছি, তখন অনুমান করছি ইরানের কপালে শনি আছে। কিন্তু এত তাড়াতাড়ি শনি আসবে আমি জানতাম না। তবে আমার কেন যেন মনে হয় এবার বেলুচিস্তানটাও স্বাধীন হয়ে যাবে, হওয়া উচিত। আগামী 5 বছর, আমি বলেছিলাম যে এই দশকটা বহু কিছুর পরিবর্তন ঘটবে। এমনকি বাংলাদেশের মানচিত্র বদলে যেতে পারে। ইউনূস আর কিছুদিন থাকলে, ইউনূস আর যদি আর 1 বছর থাকতো, বাংলাদেশের মানচিত্র বদলে যেত। বাংলাদেশের মানচিত্র থাকতো না, কমে যেত। তেমনি এই দশকটা অনেক জায়গায় মানচিত্র বদলে যাবে। ইরানকে কেন্দ্র করে বহু জায়গার মানচিত্র বদলে যাবে, শাসক বদলে যাবে। শুধু যে খোমেনির পতন ঘটবে তা না, অনেক কিছুর পতন ঘটবে, অনেক কিছুই ঘটবে।
যেটা আমরা কিছু কল্পনা করতে পারতেছি, অনেক কিছু এখন কল্পনাই করতে পারতেছি না, সেগুলো সামনে ঘটবে। তবে আমি খুব কষ্ট পেয়েছি। আমিও চেয়েছিলাম আমার এই অনুমান ভুলক। আমি যে অনুমান করেছিলাম যে আজকে রাতে যুদ্ধ হবে, যুদ্ধ শুরু হয়ে যাবে, এটা নিয়ে পোস্ট দিয়েছিলাম, এটা বলতে চেয়েছিলাম, কিন্তু এই আমার লাইভ শুরু করার আগে যে যুদ্ধ শুরু হয়ে যাবে জানতাম না। এটা আমিও চাইনি, কিন্তু ঘটে গেছে, এটা অনিবার্য ছিল, কিছু করার নাই। কিছু কিছু বিষয় আছে, সবকিছু মানুষের কাজের প্রতিফল। আপনি কাঠ খেলে আঙার হাঁকতে হবে, সোজা হিসাব। আপনি পাথরে যদি মাথা ঠোকান, মাথা ফেটে যাবে, পাথর ভাঙবে না। আর যদি পাথর ভাঙেন, সেটা তো আল্লাহ, পাথর ভাঙতে আপনাকে হাতুড় লাগবে, হ্যামার লাগবে। তো মধ্যপ্রাচ্য উত্তপ্ত হবেই, কারণ সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের কাজই হচ্ছে যুদ্ধ ছাড়া সাম্রাজ্যবাদ টিকে না। যুদ্ধ যেমন সাম্রাজ্য ভাঙে করে, তেমনি যুদ্ধ ছাড়াও সাম্রাজ্যবাদ টিকে না, যুদ্ধ ছাড়া পুঁজি টিকবে না। মূলত সব খেলা বাজারের, সবকিছু বাজার। কারো ব্যক্তি সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, ভূ রাজনৈতিক সম্পর্ক এবং বাজার, বাজার দখলের রাজনীতি। ডোনাল্ড ট্রাম্প কিন্তু একজন ব্যবসায়ী মানুষ, তিনি যাই করবেন, তিনি যদি যুদ্ধ থামান সেটাও বাজার, তিনি যদি যুদ্ধ করেন সেটাও বাজার। তিনি তার দেশের জন্য যুদ্ধ করলেও তিনি দেশের জন্য করেন, তিনি যুদ্ধ থামালেও দেশের জন্য করেন। তারা কিন্তু তাদের দেশের কাজ করে যাচ্ছে। আমরা যারা তৃতীয় বিশ্ব আছি বা অন্যান্য দেশ, আমরা এগুলো মনে করি, আমরা নিজেদের রাজনৈতিক কোন দলে, আমরা ওগুলো ভুলে যাই। আমরা বরং সাম্রাজ্যবাদীদের ক্রীড়নক হয়ে যাই, তাদের হয়ে কাজ করি আমরা। দেখেন সামনে কি হয়। আমি আরো গুরুত্বপূর্ণ আপডেট পেলে আবার লাইভে আসবো।